আমরা 7 5 year প্ল্যানে সাকসেসফুলি করতে পারি। এটা যে সরকারের সদিচ্ছার অভাব ছিল এরকম না, পরিস্থিতি অনুকূলে না থাকতে কিছু করার নেই, কারণ গ্লোবাল কনটেক্সটটাও একটা ইস্যু হিসেবে। আচ্ছা, তো এখন কিছু গোল ছিল যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে 7 5 year প্ল্যানে এগুলি করে নিতে হবে নিজেরা। এখানে প্রায় 14টা 15টার মতো গোলস আছে। তারপরে আমরা কিছু ইন্ডিকেটর ফিক্স করা থাকে 5 year প্ল্যানের মধ্যে, যে কোন ধরনের ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলি, যেগুলি যেমন এখানে রিয়াল জিডিপি কত হবে, ইনফ্লেশন রেট কত হবে, তারপরে ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিওটা কত হবে, তারপরে প্রাইভেট ইনভেস্টমেন্ট জিডিপির কত পার্সেন্ট হবে, পাবলিক ইনভেস্টমেন্ট জিডিপির কত পার্সেন্ট হবে, সেভিংস এর রেটটা, সেভিংস টু জিডিপির কত পার্সেন্ট, এটা প্রত্যেকটাই কিন্তু জিডিপির সাথে অ্যালাইন করে করা। কেন? ইনফ্লেশন ছাড়া অন্যগুলি, কারণ হলো আমার তো আলটিমেটলি যেরকম প্রাইভেট সেক্টরে আমরা মুনাফার সাথে সবগুলি, যে মুনাফার সাথে কস্ট, তারপরে মুনাফার সাথে আমার সেলস, এরকম যেরকম আমরা রিলেট করি, ঠিক এই ক্ষেত্রেও ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরগুলি জিডিপির সাথে ইয়ে করে রিলেট করে এই পার্সেন্টেজ গুলি বা টার্গেট গুলি ফিক্স আপ করা হয়। অর্থাৎ 2020 সাল পর্যন্ত কত হবে পার্সেন্টেজ। এরপরে আমরা তাহলে 7 5 year প্ল্যানে আমরা দেখলাম কি আসলে একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে এবং এটার একটা স্ট্র্যাটেজিক থিম আছে, তারপরে হলো এটা কিছু গোলস আছে এবং এইটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলিকে টার্গেট করেই এই প্ল্যানগুলি করা হয়। ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলি কোন অবস্থায় যাবে এগুলি জিডিপির সাথে রিলেট করে সেই পার্সেন্টেজ আকারে সেটাকে নির্ধারণ করা হয় এবং সেগুলির জন্য এই গোলসটাকে সেক্টর ওয়াইজ 14টা সেক্টরে এই গোলস গুলি যাতে অ্যাড্রেস করা হয় ঠিক মতো, প্রত্যেকটা সেক্টরে কিন্তু কিছু ফাংশনাল বা অ্যাক্টিভিটিস ফর্মুলেট করা হয়। সেই ফর্মুলেশনের অনুযায়ী ওই মিনিস্ট্রি বা সেক্টরের অধীনে, যেমন মিনিস্ট্রির সংখ্যা তো 46 কিন্তু সেক্টর হচ্ছে 15টা, তার মানে একটা সেক্টর নিয়ে একাধিক মিনিস্ট্রি আছে, তাই না? যেমন আমরা যদি আরএনজির কথা বলি, এখানে বাণিজ্য মন্ত্রণালয় আছে, এখানে বস্ত্র মন্ত্রণালয় আছে, এখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, আবার এখানে এনভায়রনমেন্ট মিনিস্ট্রিও আছে। সো এখানে একাধিক মিনিস্ট্রি থাকতে পারে। তো সেক্টর 14টা বা মিনিস্ট্রি 46টা, তার মানে 46টা সেক্টর কিন্তু আমাদের না। আমি ওই যেটা বললাম যে ছোট ছোট সেক্টর যদি আমরা নিয়ে আসি তাহলে হয়তো 24 বা 28টার মতো হবে। এখন আমরা আসি যে এই যে আমরা যেটাকে বলছি যে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা 2030 সালের মধ্যে বাস্তবায়ন। এখন এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে সামারিটা প্রথমে এখানে দেওয়া আছে। এটার মূল কথা হলো একদম ইন এ সিঙ্গেল ফর্ম অফ সেন্টেন্সে বলা আছে যে নো ওয়ান শুড বি লিভ বিহাইন্ড, সম্ভব নয় এটা, ভাউইং টু লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে যে কেউ মানে এক্সক্লুড হয়ে যাবে, পিছনে পড়ে থাকবে। হ্যাঁ, যেমন একটা টিমের মধ্যে যদি আমরা টিম মেম্বার তৈরি করি তাহলে একজন টিম মেম্বারের যে পারফরমেন্স আরেকজনের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে কিছু ডিফারেন্স হচ্ছে। সবাই সমান হারে পারফর্ম করতে পারে না, সমান হারে কন্ট্রিবিউট করতে পারে না। যেই মেম্বারটা একটু স্লো তাকে কিন্তু অন্য মেম্বাররা হেল্প করে টোটাল টিমের পারফরমেন্স তাকে বাড়ায়। ঠিক অনেকটা তাই এই এজেন্ডাতে বলা হয়েছে যে না, একটা দেশের উন্নয়ন করতে হলে ওই দেশের টোটাল জনগোষ্ঠীর মধ্যে পিছিয়ে পড়া। নাম্বার 2 হচ্ছে গ্লোবাল কমিউনিটি হ্যাজ অ্যাডপ্ট দ্য নিউ 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। বলছে যে এই যে এসডিজিটা এইটার শুরুই হয়েছে সাস্টেইনেবল কথা দিয়ে। এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি যে উন্নয়নটা
টেকসই হবে, অর্থাৎ একবার উন্নয়ন করলাম আবার নিচের দিকে নেমে গেলাম, এটা বানরের বাসার মতো হবে না যে 3 হাত উপরে উঠে আবার 2 হাত নিচে নামে গেলাম। তার মানে হলো আমি আলটিমেটলি অগ্রসর হচ্ছি, অথবা অগ্রসর হলেও আমি মাঝে মাঝে নিচে পড়ে যাচ্ছি। এই পড়ে যাওয়াটা যাতে না হয়, অর্থাৎ এটা যাতে যেই অবস্থা আছে সেখান থেকে উপরের দিকে যায়, ওখান থেকে নিচের দিকে যাতে না আসে। সাস্টেইনেবল শব্দের অর্থটা হচ্ছে টিকে থাকতে হবে ডেভেলপমেন্ট নিয়ে। এবং এখানে 17টা গোল আছে, 169টা টার্গেট আছে, এবং যেই মেইন গোলস গুলি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলি, যে পভার্টি এন্ড হাঙ্গারটাকে শেষ করে দিতে হবে, পৃথিবী থেকে এটাকে দূর করে দিতে হবে। যদিও উন্নত বিশ্বগুলি এই কমিটমেন্ট নিয়ে এই গোলসটাকে এমডিজির পরে এসডিজি কে নিয়ে আসছে, কিন্তু দেয়ার ইজ এ সাসপিশন অ্যাবাউট দেয়ার উইলিংনেস, তাদের সদিচ্ছার এখানে কমতি আছে বলে অনেকে ধারণা করে। কারণ হলো যে তাদের বাণিজ্যিক উদ্দেশ্যের কারণে এটা হতে পারে। আবার দরিদ্র দেশগুলি মনে করছে যে তারা যে ন্যায্য পাওনা তাদের ধনী দেশগুলি থেকে পাওয়ার কথা সেগুলি পাচ্ছে না বিদায় তারা কিন্তু তাদের এই গোলস গুলি ইমপ্লিমেন্ট করতে পারছে না। এখন যার কারণে পভার্টি এবং হাঙ্গারটাকে নিঃশেষ করে দেওয়া, আমরা যদি এখনো আফ্রিকার দিকে তাকাই, মানুষ কিন্তু না খেয়ে আছে। আমরা যদি ইভেন বাংলাদেশের দিকে তাকাই, তাহলে এখন যে অতিমারি চলছে, অনেক লোক কিন্তু 2 বেলা বা 3 বেলা ঠিক মতো খেতে পারছে না। আমরা যদি ইন্ডিয়াতে দেখি, তাহলে কিছু কিছু স্টেটস আছে এখন পর্যন্ত মানুষ কিন্তু পুরোপুরি পুষ্টিকর খাবার খেতে পারছে না। ইভেন ইভেন ইন চায়না, যদিও তাদের সঠিক তথ্যচিত্রগুলি আমরা, তারা এত বেশি কনজারভেটিভ ইন টার্মস অফ এক্সপোজিং দেয়ার ইনফরমেশন টু দ্য পাবলিক বা টু দ্য ইন্টারন্যাশনাল এজেন্সিস অফ ইনফরমেশন যারা আছে এরকম। চায়নার কিন্তু বলা হয় যে তারা দরজা বন্ধ করে রেখে, তারা কিন্তু প্রকাশ করে না অনেক। তো এই জায়গাগুলিতে অনেক সমালোচনা আছে। অ্যাটেনিং জেন্ডার ইকুয়ালিটি, এটা নিয়ে অবশ্য বিতর্ক আছে, অনেক কথাই আছে যে জেন্ডার ইকুয়ালিটি, এটা নিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা ডিপার্টমেন্ট, এবং আমি পৃথিবীর অনেক দেশেই দেখেছি যে জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার নিয়ে মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে, নানান কিছু করতেছে। এই যে জেন্ডার ইকুয়ালিটি আসলে এই সমতা, লিঙ্গ ভারসাম্য যেটাকে বলি, যে নারী পুরুষের সমান ইয়ে, এখানে আসলে সমান অর্থে এই অর্থে বোঝানো হচ্ছে যে তাদেরকেও সুযোগ দিতে হবে। তাদের যে সক্ষমতাটা আছে, তাদের যে কাজ করার যে এবিলিটিটা আছে, সেটাকে দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে কাজে লাগাইতে হবে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। এবং তারাও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে থেকে যেতে পারে যদি তাদেরকে এই সুযোগটা দেওয়া না, তারাও কিন্তু এক্সক্লুডেড হয়ে যেতে পারে, তারা বাহিরে থাকতে পারে, যে তাদেরকেও বৃত্তের ভিতরে নিয়ে আসতে হবে। এখন কাউকে হয়তো পরিমাণে কম, কাউকে পরিমাণে বেশি, তার যোগ্যতা অনুযায়ী তাদেরকে যদি এঙ্গেজ করা যায় তাহলে সেটা লাভজনক হবে। যদিও এটা রিলিজিয়াস সেন্টিমেন্ট থেকে আবার আরেকরকম বলা হচ্ছে। শুধু ইসলাম রিলিজিয়নে কিন্তু বলা হচ্ছে না যে তাদের পর্দার ভিতরে থাকতে হবে, কিন্তু ইসলামের এই যে কিছু ব্যাখ্যা আছে, বা অন্য ধর্মও আছে, অন্য ধর্ম কিন্তু ইভেন ট্রেডিশনাল হিন্দু ধর্মে বা আমাদের খ্রিস্টান, অন্য যে সমস্ত ধর্মগুলি আছে, বৌদ্ধ, এই সমস্ত ধর্ম অনেক সময় তাদেরকে ডিসকারেজ করা হয়। এবং একটা সময়ে আমাদের দেশে যখন নারীদের ভোটাধিকার ছিল, তখন ইউরোপের মতো দেশে কোনো দেশে কিন্তু ভোটাধিকারও ছিল না, এবং ওখানেও কিন্তু নারী নির্যাতন এখনো হয়। ওখানেও কিন্তু ব্রেকিং ফ্যামিলি মেয়েদেরকে মানে ওই পরিমাণ কাউন্ট করা হয় না যে পরিমাণ পুরুষরা সুযোগ সুবিধাগুলি ভোগ করে। তো সন্তানদের লালন পালন, এগুলি নানান কারণে, কিন্তু যদিও এটা ন্যাচারাল, তারপরও বাবা মা যৌথভাবে যদি সহযোগিতা করে, তাহলে কিন্তু ফ্যামিলির ছেলে মেয়েগুলি যতটা এককভাবে অনেক সময় আমি নিজেও দেখেছি, সাদা চামড়া লোকরা দেখি যে মা একটাকে কোলে নিচে আরেকটাকে হাতে ধরছে,
আরেকটাকে ব্যাগের মধ্যে পিঠের মধ্যে অথবা বুকের সামনে ব্যাগের মধ্যে নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে বাজার করে তারপরে বাড়িতে যাচ্ছে, কিন্তু নিশ্চয়ই বাবা ছাড়া তো এই সন্তানগুলি হয় না, তাহলে বাবা কোথায়? এটা এটা কি নৈমিত্তিক ঘটনা কিনা, বা মা হয়তো মনে করতেছে যে কি করব, আমার সন্তান খাওয়াইতে হবে, এখন যে পুরুষটা তার সাথে থাকে সে হয়তো দেখা গেলো যে অফিসে আড্ডা মারতেছে বা অন্য কোথাও গেছে, বা সে তাড়াতাড়ি এখানে হেল্প করবে। এটা কিন্তু সর্বত্র, এটা শুধু এশিয়ান ইয়ে নয়, এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও এগুলি হচ্ছে। সুতরাং জেন্ডার ইকুয়ালিটি এই জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে মিসইন্টারপ্রিটেশন হয় নানানভাবে মিসইন্টারপ্রিটেশন হয় যে সম্পদের ন্যায্য হিস্যা পাওয়া যায় না, দেওয়া হয় না, এটা সেটা। এগুলি আসলে যেমন একদিকে সামাজিক ব্যাধি, আরেকদিকে কিন্তু এটা সত্যতা আছে, আবার আরেকদিকে কিন্তু মানে মিসইন্টারপ্রিটেশন আছে। কারণ আমাদের মুসলিম নারীদের জন্য যে সমস্ত সম্পদের হিস্যা পাওয়ার বিধান কোরআন হাদিসের পরিপ্রেক্ষিতে আছে, সেই হিসাবে দেখা যায় যে একটা নারীর কিন্তু বরং একজন পুরুষের তুলনায় অনেক বেশি অর্থনৈতিক সুবিধা ভোগ করার কথা, যদি সে চাকরি নাও করে। ধরে নিলাম সে কোনো চাকরিতে নাই, তারপরেও সে হাজব্যান্ডের অংশ পায়, বাবা মা থেকে অংশ পায়, তারপরে হলো তার যদি বাইদুল না থাকে তাহলেও সে আরো একটু বেশি অংশ পায়। তার কিন্তু একেবারে ইসলামিক শরীয়ত অনুযায়ী সে যদি কোনো কাজ করে বা না করে, কিন্তু তার বড় পোষণের দায়িত্ব হচ্ছে এই তার স্বামীর, সে চাকরি করুক আর না করুক। এটা কিন্তু একেবারে যদি না করে তাহলে এই দায় দায়িত্বে এই হক নষ্ট করার জন্য কিন্তু তাকে এক সময় জবাবদি করতেই হবে। কাজেই আমরা যেটা বলি যে এই যে ইসলামে কিন্তু আসলে বৈষম্যের শিকার খুব কম, বিশেষ করে ইন টার্মস অফ অ্যাসেট ওনারশিপ। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যে অন্যায়গুলি করে যাচ্ছি, সে অন্যায়গুলি জন্য আমাদের হুজুররা ওইভাবে বর্ণনা না করে কিন্তু আমরা উল্টাভাবে বর্ণনা করি। যেমন এটা একটা জিনিস বলা হয়, এটা আমি কেন ইসলামের কথাটা আনছি, যেহেতু আমাদের দেশটা হচ্ছে বেশি মেজরিটি ইসলামিক পিপল বা ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলমান দাবি করছি। যেমন সেই কারণে আমাদের দেশের জন্য উন্নয়নের জন্য যেটা দরকার আমাদের চিন্তা করতে। যেমন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একজন নারীর যে হক, একটা মেয়ের যে হক, ঢাকা শহরে ধরে নিলাম যে ঢাকা শহরে বসবাস করে, তার বাবার বাড়ি আছে, সম্পত্তি আছে, জায়গা আছে, এখানে কিন্তু ভাইদেরকে বেশি দিবেন 2:1, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কারণ সে তার স্বামীর থেকেও পাবে, ভাই বাপের বাড়ি থেকেও পাবে। কিন্তু যদি কোনো বাপ মনে করে যে না, ছেলেরাই তার শেষ জীবনে দেখাশোনা করবে, তার নাতি নাতনি আছে, ছেলের ঘরের সংসারের ছেলে মেয়েরা আছে, অনেক সময় নিঃস্ব জায়গাটা মেয়েকে দেয় আর ভালো জায়গাটা ছেলেরা দেয়, অথবা মেয়ের একটু কম দেয়, ছেলেরা একটু বেশি দেয়, অথবা ছেলের নাতি নাতনিদের নামে আগে একটা উইল করে দিয়ে কিছু জায়গা দিয়ে দেয়। এইগুলি কিন্তু যদি ব্যর্থ ঘটায় তাহলে কিন্তু বলা হচ্ছে ওই লোক যদি হজ করে তাহলে তার হজ হবে না। এটা একদম আমি খুব ভালো করে জানি যে হাদিসে স্পষ্ট বলা আছে যে কোনো ব্যক্তির হক, এই যে মেয়ের হক, ইভেন অনেক সময় মেয়েকে না দিয়া ছেলেকে না দিয়েও কিন্তু অনেকে অন্যত্র বিক্রি করে বা ইয়ে করে ফাউন্ডেশন করে ট্রাস্ট করে ইয়ে করে, এটাও কিন্তু করা যাবে না। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে যেখানে হজ মানে কি, হজ মানে হলো কাবা শরীফে এবং মক্কা মদিনায় ঘুরে আসার পরে বলা হয় যে একটা মানুষ সত্য জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ, সেরকম নিষ্পাপ হয়ে যাওয়ার কথা। সে বিগত জীবনের সমস্ত গুণা টুনা যদি মাপ আল্লাহ তাকে করে দেয়, তাহলে সে কিন্তু নিষ্পাপ হয়ে যায়। অর্থাৎ এয়ারপোর্টে নামা বাসা আসার আগ পর্যন্ত সে কিন্তু নিষ্পাপ শিশুর মতো বলছে যে সেটাও কিন্তু থাকবে না। সে হজ করে আসছে ঠিক আছে, কিন্তু যদি এরকম কোনো হক মানে মেয়ের হক নষ্ট করে, সম্পদ তাকে তার শরীরের অংশ তাহলে কিন্তু, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহ পাক নিজেও বলেছে যে আমি আই ক্যান নট forgive such a person in the day of last judgment day of in
আখেরা। সুতরাং আমার আখেরাতের শেষ দিনে আমি কিন্তু সেই বিচার করার সময় কারো হকের যদি নষ্ট করছে, হাজী সাহেব হোক আর বিখ্যাত আলেম ওলামা হোক, কাজেই হবে না। তো এই যে এখন সামাজিক নানান অস্থিরতা, এই সমস্ত কারণ ইয়ে হয় যদি মানুষের জানার বুঝার কারণে। ইকুয়ালিটিটা কিন্তু আসলে একটা ইকুইটির সাথেও সম্পর্ক, ন্যায়ভিত্তিক ব্যবস্থাটাও একটা সম্পর্ক আছে। যাই হোক, আমরা এই ইকুয়ালিটিটা নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে ইয়ে হিসাবে এটা ই করা হয়, জেন্ডার ইকুয়ালিটি। এবং নারীরা নানানভাবে যে সমস্যা পড়ে, সেই সমস্যাগুলির ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষদের যে পরিমাণ কোঅপারেশন দরকার সেটুকু পাওয়া যায় না। এটাও ইকুয়ালিটির ক্ষেত্রে এক ধরনের বৈষম্য হিসেবে চাকরি ক্ষেত্রে তো আছে। তো এখন কেউ কেউ বলে যে চাকরির ক্ষেত্রে কোটা দেওয়ার দরকার নাই, নারীদের কোটা থাকা উচিত না। আসলে এই কোটাটা রাখাই হয়েছিল শুরু থেকে এই জন্য যে যেহেতু তারা আসলে সংসার ধর্মের কাজকর্মে পুরো এত ব্যস্ততার মধ্যে বেড়ে উঠতে গিয়ে তারা কুলায় উঠতে পারে না, সে পরিমাণ পড়াশোনা করতে পারে না। কারণ দেখা যায় যে ঘরের মধ্যে ছেলেও থাকে, মেয়েও থাকে। মেয়েটা কিন্তু ঠিকই রান্নাঘরে কাজকর্ম করছে বা বাড়ি বা পরিষ্কার করছে, যারা দিচ্ছে, অন্য কিছু কাজকর্ম কাপড় সহ দিচ্ছে বা ছোট ভাই বোনদেরকে দেখছে, কিন্তু ছেলেরা এটা করে। কাজেই সে যে পরিমাণ সময় দিয়ে সমান হারে লেখাপড়া করে, এই জন্য তাদেরকে বলা হয় যে তারা আসলে, বাবা মাও কিন্তু অনেক সময় বৈষম্য করে যে ছেলে বা আমাকে শেষ বয়সে দেখাশোনা করবে, মেয়েরা আর পড়ানোর কি দরকার, এসএসসি পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, বিয়ের সাথে দিয়ে দাও, আর ছেলেটারে মাস্টার ডিগ্রি পাস করাও, ছেলেটারে ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, বিদেশে পড়াও, টাকা পয়সা যা খরচ করা তার পিছনে করে। এবং সম্পত্তি দান করার সময় কিন্তু এই যে এত টাকা তার পিছনে খরচ করলো, এটার হিসাব নাই, কিন্তু তার তখন কিন্তু ওই দ্বিগুণ ঠিকই ছেলেরে দিচ্ছে। তাহলে মেয়ে একদিক থেকে লেখাপড়া করার সুযোগ পেল না, চাকরি করার সুযোগ পেল না, শেষ সময়ে সম্পদ যেটা বন্টন করলো সেখানে সুযোগ পেল না, অথচ বাইকে কিন্তু এটা করা হচ্ছে। এই জিনিসগুলি কিন্তু সূক্ষ্ম বিষয়। বাট এই সমস্ত ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি জায়গাগুলিতে আমাদের এই যে মন মানসিকতার পরিবর্তন করতে হবে। শিক্ষিত এবং অশিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত অনেক লোকের মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমি দেখছি অনেক হাই এডুকেটেড পিপলের মধ্যে আরো বরং আরো এই খারাপ জিনিসগুলি আছে। এবং এগুলি উদাহরণ অনেক সাধারণ মানুষ এটাকে ব্যবহার করে। আমি যদি এরকম করি তাহলে আমার এটা দেখে দেখে কিন্তু আরো 10টা সাধারণ লোক কিন্তু আমার তাকে অনুসরণ। তো আমার মেয়েটাকে আমরা মনে করি যে আরে ইন্টারনেট পাস করছে, তাড়াতাড়ি বিয়ে শুরু দিয়ে দাও, মেয়ে কোথায় করে আবার ঝামেলা করবে, এই কিন্তু ওইভাবে চিন্তা করি যে মেয়েটা পড়াশোনা করবে, ছেলেটাকে থেকে ডাক্তারে পড়াচ্ছে, বিদেশে পড়াচ্ছে, স্কলারশিপের জন্য দরকার হয় অথবা নিজের পকেটের পয়সা দিয়ে হলেও বিদেশে বেতন করা। তারপর হচ্ছে অন্য আরেকটা জিনিস আছে, এখানে কিন্তু সবগুলি সবটা গোল আমরা ইয়ে করে নেই। এখানে 5টা মানে মেইনলি 4টা জিনিসকে আমরা আনছি। একটা হলো পভার্টি এন্ড হাঙ্গার, একটা হলো ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি, আর হচ্ছে ফাইটিং ইনইকুয়ালিটি। অর্থাৎ মানে ইনইকুয়ালিটি বলতে এখানে এই যে জেন্ডার ইকুয়ালিটি না, এখানে ইনইকুয়ালিটি বলতে অর্থনৈতিক বৈষম্যগুলি যাতে না থাকে এবং যাতে করে যার যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী যাতে সে তার যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগটা পায় এবং সেই সুযোগটা তাকে যাতে দেওয়া হয়, এনশিওর করা হয় আইনের মাধ্যমে। ইনইকুয়ালিটির সংজ্ঞাটা এরকম যে অনেক সময় হয় যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা গেলো যে টাকা দিয়ে নিয়োগপত্র কিনে নিয়ে গেছে, এখন তাহলে কি হবে?
এখানে জাস্টিসের কথা যেরকম আসে, ইকুয়ালিটি ইনইকুয়ালিটির প্রশ্ন আসে। আবার এটাও ইনইকুয়ালিটি এরকমও হতে পারে যে কিছু এলাকার মন্ত্রী বা এমপি খুব বেশি শক্তিশালী, রাজনৈতিকভাবে অনেক ক্ষমতাশালী, সুতরাং তার এলাকার জন্য সে অনেক কিছু করবে। তার মানে অন্য এলাকাটা কিন্তু ওইভাবে সুযোগ সুবিধা পায় না। তার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসা, তারপরে অন্যান্য যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি সরকারের তরফ থেকে হওয়ার কথা, সেইখানকার মন্ত্রী দুর্বল, এমপি দুর্বল, রাজনৈতিক নেতারাও ওইভাবে শক্ত ভূমিকা রাখতে পারছে না। তো এরকম ইনইকুয়ালিটি যাতে না থাকে, এটা যাতে করে এই সমহারে না হোক, অন্তত ইনইকুয়ালিটিটা সেখানে আর হলো ট্যাকলিং ক্লাইমেট চেঞ্জ, যেটা এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে। এনভায়রনমেন্টটা ঠিক রাখতে হবে এবং এইটা আমাদের এই 15 বছর মেয়াদি কিন্তু এই কাজটা, এই যে 2030 এজেন্ডাটা, এটা কিন্তু শুরু হয়েছে এখন তো 21 সাল, এটা বিগত 6 বছর ধরে শুরু হয়েছে, সামনে আরো 9 বছর, এর 9-15 বছর মেয়াদি কিন্তু এই কাজটা। এখানে 17টা গোলের নাম দেওয়া আছে, এসডিজি গুলির প্রত্যেকটারই বর্ণনা দেওয়া আছে। এখন 7th 5-year প্ল্যানের সাথে আমরা যে অ্যালাইন করছি, 7th 5-year প্ল্যানের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এখানে কোন কোন জায়গায় আমরা কি ধরেছি, পরীক্ষায় যদি কোনো কারণে প্রশ্ন থাকে যে এসডিজি গোল আমাদের 7th 5-year প্ল্যানের সাথে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট রিলেটেড যে বিষয়গুলি আছে সেটা আলোকে আপনার ব্যাখ্যা বা বিশ্লেষণ মানে explain the SDG with respect to the human resource development in aligning with our 7th 5-year plan or 8th 5-year plan. এটা অনেক সব বলা থাকতে পারে। আপনারা 8th 5-year plan কিন্তু পাবেন, এইখানে যেরকম আছে 8th 5-year প্ল্যানটা হয়তো এভাবে তৈরি করা নাই, অথবা আমরা 7th 5-year প্ল্যানের আলোকে আমরা 8th 5-year প্ল্যানের এরকম একটা রিলেশন তৈরি করে আমরা এই করতে পারি। কিন্তু 8th 5-year প্ল্যানটা এখন বাস্তবায়ন চলছে, এটা চার্জ দিলে কিন্তু ইয়ে থেকে পাওয়া যাবে। আচ্ছা, এখন এই যে এসডিজি মনিটরিংটা, এটাও ইম্পর্টেন্ট। মনিটরিং অফ এসডিজি ইমপ্লিমেন্টেশন ইন বাংলাদেশ, এখন এই মনিটরিংটা কিভাবে হচ্ছে? আসলে এটা তো আমরা জানি যে এটা একটা প্ল্যান, এসডিজিটাও কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যে 17টা গোল আছে, এটার জন্য কিন্তু 7th 5-year প্ল্যানের সাথে অ্যালাইন করা হয়েছে। এবং এই আগামী 7 বছর মানে 2020 সালের জুলাই থেকে শুরু করে আমরা যদি 2030 সালের জুন পর্যন্ত যাই, তাহলে আমাদের এই যে 9 বছর সময়কাল সামনে আছে, এই 9 বছর সময়কালের মধ্যে আমরা কিন্তু 2টা প্ল্যান পাচ্ছি, একটা 8th 5-year প্ল্যান আর একটা হচ্ছে 9th 5-year প্ল্যান। যদি আরেকটা 5-year প্ল্যান হয়, তাহলে এই 2টা 5-year প্ল্যানের মধ্যে আমাদের যেই কাজগুলি করতে হবে, মূলত প্ল্যানিং কমিশন, যেটা আমরা বলি জেনারেল ইকোনমিক ডিভিশন যেটা বলে, ওখানে জিইডি বলা হয় সংক্ষেপে, অ্যাকচুয়ালি প্ল্যানিং কমিশনের জিইডি এখানে এসডিজির জন্য এই মনিটরিং এর দায়িত্বটা পাইছে, দেওয়া হয়েছে, এবং সেখানে যে ডাটাগুলি কালেকশন করে সেটা অ্যানালাইসিস করে। তাহলে জেনারেল ইকোনমিক ডিভিশন of the Planning Commission is responsible for collecting, analyzing the data with respect to the SDG and monitoring in the final stage as well. তো এখানে এই কথাগুলি বলে দেওয়া আছে, এগুলি একটু দেখে নিতে হবে। আর আমাদের সবচেয়ে বড় যেটা দৈন্যতা যে এসডিজি বাস্তবায়নের, সেটা হলো যে আমাদের ডেটাগুলি যে সমস্ত মিনিস্ট্রি থেকে তৈরি করার দরকার, অর্থাৎ টার্গেট এন্ড
ইন্ডিকেটর যেগুলি আছে সেগুলি অনুযায়ী যে ডাটাগুলি এগুলি টাইমলি, অ্যাকুরেটলি, কারেক্টলি এবং ক্লাসিফাইড ফর্মে এগুলি রেকর্ড করা এবং এই রেকর্ডেড ডাটাগুলি প্ল্যানিং মিনিস্ট্রিতে পাঠানো, প্ল্যানিং মিনিস্ট্রির জেনারেল ইকোনমিক ডিভিশন করতে সেগুলি মনিটর করা এবং মনিটর করে যেই জায়গাগুলিতে প্রবলেম আছে সেই প্রবলেমস এরিয়াগুলিতে দ্রুত অ্যাড্রেস করা এবং সেখানে যদি প্ল্যান বা বাজেটগুলি হয় সেই সমস্ত রিসোর্স অ্যালোকেশন করা, তাহলে সেগুলি তাৎক্ষণিকভাবে সেই জায়গায় সেটা ইন্টারভেনশনটা দেওয়া। তাহলেই কিন্তু আমরা এই এসডিজি 2030 সালের মধ্যে সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। এবং এখন পর্যন্ত যেভাবে ডাটাগুলি আসছে not to the satisfactory level because of inefficiency একটা কারণ আছে, ডাটা রেকর্ডিং এর একটা কারণ আছে, ডাটার অ্যাকুরেসি একটা ব্যাপার আছে, তারপরে হচ্ছে যে যেই ডাটাগুলি আসলে টাইমলি রেকর্ডিং এর একটা ব্যাপার আছে এবং যে রিসোর্স গুলি দেওয়া হয় সেই রিসোর্স গুলি তো একেবারে টু দা বটম লেভেল পর্যন্ত যায়। যে সমস্ত এই যে বললাম যে 14টা সেক্টর, এই সেক্টর ওয়াইজ যে ডাটাগুলি নিয়ে আসা ইয়ে করে। এখন জেন্ডার ইকুয়ালিটি, এটার জন্য যে ডাটা দরকার, একটা কথার কথা, এটা একটা গোল। এই গোল আলটিমেটলি আমি ইভ্যালুয়েট করবো এটা ঠিক হচ্ছে কিনা, এটা প্রগ্রেশন আছে কিনা, আমি এটার সাথে এসডিজি যে টার্গেট যে জেন্ডার ইকুয়ালিটি আমরা এনশিওর করব। তাহলে এটার জন্য কি ডাটা থাকতে হবে? এটার জন্য ডাটা থাকতে হবে আসলে আমাদের নারী পুরুষের সংখ্যা কত, কারা কি কাজ করছে, তাদের কর্মের সুযোগটা কতটুকু হচ্ছে, তাদেরকে প্রমোশনের ক্ষেত্রে সুযোগ দেওয়া হচ্ছে কিনা, নিয়োগের ক্ষেত্রে সুযোগ দেওয়া হচ্ছে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ দেওয়া হচ্ছে কিনা, তারপরে হচ্ছে তাদের উপরে যে পরিমাণ নির্যাতন হচ্ছে সে নির্যাতন কমে আসছে কিনা, বা ছেলে যদি অধিকারটুকু বাসায় বেশি পায় তাহলে মেয়েটাকে সে পরিমাণ দেওয়া হচ্ছে কিনা। অর্থাৎ এই যে সামাজিক সূচকগুলি এগুলি কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই ইনফরমেশন গুলি কালেক্ট করতে হবে। এটা শুধুমাত্র শিশু মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব না, এটা কিন্তু অন্য মন্ত্রণালয় যেমন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব, কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ করে, শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ করে, এখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কলকারখানাগুলি চলছে বা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সমস্ত সিবিএ গুলি আছে এখানে। আমি নিজেই যখন অতিরিক্ত মহাপরিচালক ছিলাম ইয়েতে বলে ডিপার্টমেন্ট অফ লেবারে, তখন সেখানে আমি এই নেতাদেরকে বলতাম যে মিয়া এখানে এসে লম্বা লম্বা কথা বলেন, ওই মেয়েদেরকে তো আপনারা সিবিএ লিডার কোথাও বানান না, হ্যাঁ আপনারা তো সব দখল করে জোর করে আসলো, ওদেরকে তো দাঁড়াই দিয়ে দেন না নির্বাচনে। বলে যে আরে মহিলারা কি এত রাত্রে পর্যন্ত কাজ করতে পারবে, তারা কি এই আমাদের মতো চিল্লায় ভাষণ দিতে পারবে, আমাদের মতো এরকম বিভিন্ন জায়গায় দিতে পারবে, আমাদের মতো এরকম খাটাখাটি করতে পারবে, মালিকের সাথে দেন দরবার করতে পারবে। আপনারা সুযোগ করে দিতে হবে, সুযোগ করে দেওয়ার পরে তাদের লিডারশিপ কোয়ালিটি আছে কিনা তারপরে দেখবেন। ইভেন আমি অনেক কারখানা পরিদর্শন করতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এই তোমাকে সুপারভাইজার কেন বানায় নাই, তোমার তো অনেক দিন হচ্ছে, তুমি ভালো কাজটা জানো। বলে যে স্যার এখানে বলতেছে যে সুপারভাইজাররা একটু দেরিতে যেতে হয়, তারপরে মানে এমডি সাহেব অথবা ওই যে ডিজিএম সাহেব বলে যে এই মেয়েটি না দেওয়াই ভালো, আবার পাহারা দেওয়ার জন্য আরো দুজন লাগতে হবে, এই সেই নানান রকম কথা বলতে স্যার অনেক সময় শুনতেও খারাপ লাগে, এই জন্য ইচ্ছা করে ওই বলছি যে না থাক আমি প্রমোশন দিব। এগুলি তো শুনতে ভালো লাগে না। এই যে আমরা যে কথাগুলি বলছি যে এই ইকুয়ালিটির সংজ্ঞা বা এটার সাথে করে এদেরকে এলিভিয়েট করা, এদেরকে সামনে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া এবং এদেরকে যে টেনে নিয়ে এসে ইকুয়ালিটির মধ্যে নিয়ে আসে। একটা মেয়ে কিন্তু সুপারভাইজার হওয়ার সমস্ত যোগ্যতা রাখে, গার্মেন্টস চাকরিতে দেখছে একজন সুপারভাইজারের বেতন 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, কিন্তু তাকে দেখা যাচ্ছে যে সুপারভাইজার নাম রেখে লাইন ইনচার্জ বা এরকম একটা কিছুর মধ্যে রেখে দিচ্ছে, সে কিন্তু বেতন পাচ্ছে তার চেয়ে কম, তার 3 ভাগের 1 ভাগ। তা এখন তাকে সে বঞ্চিত হচ্ছে, তাকে সে পরিবেশও তৈরি করে দেওয়া হচ্ছে না, সুযোগও দিচ্ছে না। বাংলাদেশের যত লেবার
এই পরিষদ আছে, এখানে ম্যাক্সিমামই দেখা যাবে যে কথা বলার সময় কিন্তু অনেক নারী নেত্রী আছে এমনি ফেডারেশন বা ওদের যে অ্যাসোসিয়েশনের ইয়েতে 2-4 জন 5-7 জন আছে, আমি ওদেরকে চিনি, নাম বলতে চাই না, তারা কিন্তু সুবিধাভোগী। একজন তো ওই যে দেখলাম বিদেশিদের সাথে একবার আমি ওই ফরেন ডেলিগেটস কাম টু দা মানে শেরাটন, আমি গেলাম রাত্রে, আই হ্যাড এ মিটিং উইথ দ্যাম। আমি সেখানে গেলাম, সেখানে গিয়ে একজন নারী ট্রেড ইউনিয়ন একজন নারী নেত্রীকে দেখলাম। আমি তাকে বললাম যে আপনি তো দেখি গত এক বছরের মধ্যে আপনাকে সেকেন্ড টাইম দেখলাম, আপনি তো অনেক সুন্দর স্লিম অনেক কিছু হয়ে গেলেন, এইসবের রহস্য মানে জাস্ট ঠান্ডা করতেছিলাম। বলে যে না আমি তো জিম করিনি, জানেন আমি অনেক জিম করি, তারপরে আমি তো এখন গাড়ি কিনেছি, তারপরে মাঝে মাঝে একটু দেশের বাহিরে যেতে হয়, তো সো দ্যাট আমার আসলে নানান কারণে আমার কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, এটা আমি নিজেও স্বীকার করেছি। আমার এইসব জিনিসগুলি আমাকে খেয়াল করতাম। আলটিমেটলি অ্যাকচুয়ালি দে আর নট শ্রমজীবী মানুষের যে নেতা হওয়ার জন্য যে ডেডিকেশন, তার মানে ইকুয়ালিটির সুযোগটাও কিন্তু আবার কেউ কেউ অ্যাবিউজ করে। তো এই তথ্যগুলি, আমার কথা হচ্ছে যে এই তথ্যগুলি পাওয়া এবং বিশ্লেষণ করা, এগুলি অ্যাড্রেস করা, এটাও কঠিন। যাই হোক, আমরা তাহলে 7-5-year প্ল্যান বা 8-5-year প্ল্যান এবং এসডিজির উপরে কিছু আলোচনা করলাম। যদি পরীক্ষা এখানে আসে, আমার মনে হয় you might be able to give answer in a way that এগুলি আসলে হয়তো ওইভাবে খুব অর্গানাইজড প্রশ্ন পরীক্ষা থাকে না, বাট there might be some issues যেগুলি ইন জেনারেল ডিসকাশনের মতো করে 10 নম্বরের একটা উত্তর দিতে হতে পারে। আমরা আজকে খুব বেশি সময় নেই, আমি এটা হয়তো পরের ক্লাসে আলোচনা করতে হবে, বাট স্টিল আই হ্যাভ টু উইদিন 5 মিনিটস আমরা জেনারেল ইকোনমিক্স নিয়ে একটু কথা বলবো, যেগুলো আমি বলেছিলাম। এখানে কিছু স্লাইড থাকবে, কিন্তু স্লাইডের এই ফ্রেমগুলি পরীক্ষার হলে ইউজ করতে হবে, কিন্তু অ্যানালাইসিসগুলি নিজের মতো করতে হবে। এখানে আসলে ব্যবসায় ডিসিশন পয়েন্ট বলি আমরা, অথবা শুরু এবং শেষ, যেটা আমরা বলি যে ইউএক্স আর্কিটেকচার। ইউএক্স মানে ইউএস না, মানে এটা হচ্ছে এক ধরনের কর্মকৌশল, যে কৌশলটা এখনকার যুগে বলা হয় যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের জন্য অথবা প্রবলেম সলভিং এর জন্য এই মেথডোলজিটাকে ফলো করা। এখানে বলা হয় যে অ্যাকচুয়ালি হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমার ইচ্ছাটা কি, এবং আমি কোন পয়েন্টে ডিসিশন নেব, এবং আমি কোথায় গিয়ে সেই ডিসিশনটা বাস্তবায়ন করে আমি আমার কাজটাকে সমাপ্ত হিসাবে দেখতে চাই। তো এটার সাথে কিন্তু আসলে এই যে নিচে যদি আমরা দেখি ডিসকভার, ডিফাইন, ডিজাইন এন্ড ডেলিভার, অর্থাৎ এই 3টা মেজর পয়েন্টসকে আমার আলটিমেটলি মাথার মধ্যে নিয়ে আমি কিভাবে একটা জিনিসকে বাজারে কাস্টমারের কাছে তুলে দেব, অথবা বাস্তবায়ন করব, অথবা আমি দেশের জনগণকে সেই প্রোডাক্টটাকে ডেলিভার করে দেব। এটা গভর্নমেন্ট সাইডেও হতে পারে, মাইক্রো সাইডেও, ম্যাক্রো লেভেলও হতে পারে, আবার ইন্ডিভিজুয়াল লেভেলও হতে পারে, অথবা কর্পোরেট লেভেলও হতে পারে। যেমন ভিশন, স্ট্র্যাটেজি, প্রবলেম স্পেস, আমাকে কিন্তু ভিশন নিয়েই কাজ করতে হবে, এবং সাথে আমরা অনেক সময় বলি ভিশন, তারপরে স্ট্র্যাটেজি, প্রোগ্রাম, পলিসি ইত্যাদি। এখানে ওইসব জিনিসগুলি সবই হয়তো এখানে আসবে, বাট ভিশন, স্ট্র্যাটেজি, প্রবলেম স্পেস বলতে আমরা কিভাবে ভিশনটাকে ফর্মুলেট করব, স্ট্র্যাটেজি কি ধরনের স্ট্র্যাটেজি নেব, কারণ অন্যরাও তো কাজ করছে। আমি যদি আমার
নিজস্ব স্ট্র্যাটেজি না থাকে তাহলে তারটা ফলো করে কিন্তু আমি নকল করে কিন্তু আমি বেশি দিন করতে পারবো না, সাস্টেন করতে পারবো। এবং আমার যেই সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির ব্যক্তিটা কিরকম সেই ব্যক্তিটা অনুযায়ী কিন্তু আমার সমাধানের পদ্ধতি বের করতে হবে। কাজেই আমাকে শুরু করতে হবে ইন্টেনশনটা যে হাউ আই ক্যান formulate my own vision and strategy to solve the problem. আমাকে এটাকে খুঁজে বের করতে হবে। এখানে ডিসকভার বলি, আমরা অনেক সময় ইনোভেশন বলি। ইনোভেশনের চেয়ে বরং ডিসকভার শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট এই কারণে যে আসলে ইনোভেশন হলো সামথিং নিউ। এখানে হলো যে আমরা আসলে নতুন কিছুই করছি না, আমি ডিফারেন্ট ওয়েতে আমার এটাকে খুঁজে বের করছি যে আমি কিভাবে করতে পারি, এবং এটাকে আমি কিন্তু আবার স্টেটমেন্ট আকারে অর্থাৎ এটাকে ডিফাইন করব। এখানে কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে, মানে এটা সংখ্যায় হতে পারে আবার গুণগত ব্যাখ্যাও হতে পারে। এবং এই ডিসিশন পয়েন্টটা কিন্তু আলটিমেটলি এক্সিকিউশন এবং ভিশন এন্ড স্ট্র্যাটেজি ফরমুলেশনের মাঝখানে নির্ভর করে। যে এক্সিকিউশন ট্যাকটিক্স এন্ড সলিউশন স্পেস, প্রবলেম থাকবে সলিউশন করব, স্ট্র্যাটেজি থাকবে, এই স্ট্র্যাটেজির এগেইনস্টে আমি একটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করব। অনেক সময় স্ট্র্যাটেজি সহজ পথ দিয়ে কিন্তু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায় না। যেমন ওয়ারের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজি থাকে, বাট অনেক সময় ট্যাকটিক্স অ্যাপ্লাই করতে হয়। ট্যাকটিক্সটা কি? এইটা এই যে আমরা গেরিলা যুদ্ধে যাব নাকি ফ্রন্টাল অ্যাটাকে যাব। হ্যাঁ, গেরিলাতে গেলে তো আমাকে ডিসগাইজ থাকতে হবে, আমাকে কেউ দেখবে না, আমি চোরা যুদ্ধে হামলা করবো। আর ফ্রন্টাল হলে সরাসরি এই যে ইসরায়েল আর এবং হামাসের মধ্যে যুদ্ধ হলো, এই যে ছাড়তেছে সমানে। তো আর যদি গেরিলা হতো তাহলে বম্বিং হতো, যে এখানে মারতো, ওখানে মারতো, এখানে ধরা পড়তো, অথবা সুইসাইডাল স্কোয়াড। এটা হচ্ছে মূলত ইউএক্স আর্কিটেকচার, এই একটা ডিসিশন মেকিং পয়েন্টের জন্য এটা দরকার। এখন এরপরে আমরা যেটা আসছি ইকোনমিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা আগেটাও বললাম ইকোনমিক ডিসিশনের জন্য এটা দরকার, এটাও আসি আমরা ইনফ্লেশন এবং ডিফ্লেশন। দিস আর দ্য টু ডিজিজেস ইন দ্য ইকোনমি। এটা দুইটা বড় রোগ সব সময় থাকে, এবং এই রোগগুলি কিন্তু কখনো কখনো মারাত্মক হয়, আবার কখনো কখনো কিন্তু আমাদের জীবনের সঙ্গী হিসেবে থাকে। এখন ইনফ্লেশন যখন চরম আকারে চলে যায় তখন কিন্তু ওই যে এখানে এটা মানে ইয়ে দিয়ে দেখাইছি যে গর্ত হইয়া ডিফ্লেশনে রূপান্তরিত, অর্থাৎ ইনফ্লেশন কমতে কমতে, ইনফ্লেশন কমা ভালো। আমাদের দেশে যেমন সরকার এখন বলছে যে আমাদের ইনফ্লেশন 5.3, আমরা ভালো অবস্থানে আছি, কিন্তু আবার ওই যে অনেক সময় বলে না বেশি ভালো ভালো না, আবার যদি দেখা যায় যেটা কমতে কমতে 2%, 1% এরকম ইনফ্লেশনের দিকে চলে যাচ্ছে, তার মানে হলো ওই ইকোনমিতে আসলে ইনফ্লেশন না থাকার অর্থ হলো যে ইকোনমিক সাইকেলটা খুব দুর্বল হয়ে যাচ্ছে, এবং দুর্বল হইতে হইতে এটা, কারণ প্রত্যেকটা মানুষের দেহে কিন্তু কিছু রোগ থাকার দরকার, কারণ ভালো ভাইরাসগুলি খারাপ ভাইরাসগুলির সাথে, ভালো ব্যাকটেরিয়াগুলি খারাপ ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করতে হয়। এটাকে বলা হয় ইমিউনিটি, যে আমার শরীরের মধ্যে আসলে ইয়ে আছে কিনা। শুধুমাত্র একেবারে সম্পূর্ণরূপে সুস্থ লোকের শরীরে কোনো ভাইরাস নাই বা ব্যাকটেরিয়া নাই এটা বলা যাবে, থাকতেই হবে। না থাকলে কিন্তু এই যে প্রত্যেকটা মানুষ, সেটা গরিব দেশে ধনী দেশেও, আমরা বুঝতে পারি যে আই হ্যাভ দ্য এবিলিটি টু sustain or to survive in the adverse environment. So inflation is not caused exclusively by rise in money supply. এটা একটা বড় কথা, যে এখানে শুধু যে মানি সাপ্লাইয়ের কারণে হয়, but also changes in demand and currency value are crucial. এখানে শুধু আমরা যেটা বলি যে টাকা বাজারে বেশি আসলে যে ইনফ্লেশন হবে, এটা একমাত্র কারণ না। হ্যাঁ, এটা একটা কারণ, বাট ইট ইজ নট দ্য অনলি কজ। কিন্তু এটার বাহিরেও যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, টাকা তো যখন তখন কিন্তু মানি সাপ্লাই বাড়ে না। মানি সাপ্লাই কিন্তু মনিটারি পলিসির সাথে রিলেটেড, যে
এক্সপানশনারি পলিসি অথবা টাকার দেশে এখন জিনিসের দাম মানুষের হাতে টাকা কমে গেছে, লিকুইডিটি কমে গেছে, সেই জন্য আমি ব্যাংক থেকে টাকা প্রিন্ট করে ছেড়ে দেবো, সেটাও যে একটু ইনফ্লেশনের কারণ হতে পারে। আবার এটাও হতে পারে যে সবচেয়ে যেটা সব সময় থাকে আমাদের সাথে সঙ্গে হইয়া, সেটা হলো যে ডিমান্ড ওঠানামাটিটা, ডিমান্ড বাড়ে কম। আমরা জানি যে ডিমান্ড যখন বাড়ে তখন পণ্যের স্ক্যারসিটি, সাপ্লাইটা কমে যেতে পারে কোনো কারণে, কমলে পণ্যের দাম বেড়ে যায়। পণ্যের দাম বেড়ে গেলে আসলে মানুষ যেটাকে বলা হয় প্রাইস ইনফ্লেশন, মূল্যস্ফীতি বলে। এই মূল্যস্ফীতির কারণে কিন্তু দারিদ্র্যের অবস্থাটা আবার অনেক লোক, অনেক মধ্যম সারির লোক বা মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণীতে রূপান্তরিত হয়ে তার পক্ষে আর ওই পরিমাণ খরচ করার ইয়ে থাকে না, সঙ্গতি থাকে না। আর হলো কারেন্সি ভ্যালু, মানে ইনক্রিজিং ডিক্রিজিং ইন দ্য ভ্যালু অফ দ্য কারেন্সি। এখন যে এটা হতে পারে, এটা নানান কারণে হতে পারে, এটা দেশের ভিতরের কোনো কারণে হতে পারে, দেশের বাহিরের কারণে হতে পারে। যেমন দেশে কোনো জিনিসের দাম, বিদেশে কোনো জিনিসের দাম বেড়ে গেছে, সুতরাং ওই জিনিস আমার দেশে যদি কিনতে হয় তাহলে বেশি ডলার দিয়ে কিনতে হবে। বেশি ডলার দিয়ে কিনলে হবে কি, আমার দেশে আইসা আমি সেটা বেশি মূল্যে, আগের চেয়ে বেশি দামে, যেমন তেলের দাম যদি বেড়ে যায় সৌদি আরব, তাহলে আমাকে তেল তখন আমদানি করতে হয় 40 টাকা 50 টাকা লিটারের দাম যদি হয়, তাহলে সেটা যদি 80 টাকা হয়ে যায়, তার মানে হলো আমার প্রতি লিটারে আমার 30 টাকা করে বেড়ে গেল। তার মানে হলো ডলার প্রাইস সেটা যদি আমি কনভার্ট করি, তাহলে আমাদের কিন্তু অনেক টাকা এখানে বেশি ব্যয় করে আমাদেরকে পণ্য ভোগ করতে হবে এবং কারেন্সির ভ্যালু কমে যায়। এবং নর্মালি কিন্তু অলওয়েজ কারেন্সি ভ্যালুটা কম, কারণ হলো প্রতি বছর ইন এভারেজ সারা বিশ্বে ইন এভারেজ প্রত্যেকটা পণ্যের এভারেজ ফিগার যেটা আসছে বলা হচ্ছে যে বিক্রয় মূল্য প্রতি বছর অ্যাটলিস্ট 4 থেকে 4.5% বৃদ্ধি পায়। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড কারেন্সি ডেপ্রিসিয়েশন হয় 4 থেকে 5% ইন এন এভারেজ। এটা হচ্ছে একেবারে চিরাচরিত সত্য, এটা অনেকদিন থেকে হয়ে আসছে। এখন এখানে আমরা ডিফ্লেশন ইকোনমিক স্পাইরালটা আসলে ইউ হ্যাভ টু লুক ইনটু ইট। আমি আজকে কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি এখানে আরো কিছু বিষয় আছে। আমরা যেটা ডেল্টা প্ল্যানের কথা বলা হয়েছিল, এটা আমরা একটু আসবো, যে 100 বছরের প্ল্যান নিয়ে আসলে রেকর্ডিং স্টপড, কি ধরনের সমস্যা। স্যার আপনার সময় শেষের দিক স্যার। হ্যাঁ, আমি এখনই শেষ করে দেবো। রেকর্ডিং ইন প্রগ্রেস। ডায়মন্ড প্রসেস, যেটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে ডিসিশন নিতে গেলে ইউএক্স আর্কিটেকচার, আর একটা হলো ডাবল ডায়মন্ড প্রসেস, এটাও একটা আছে। তারপরে ক্যাপিটাল রেজিং এর ক্ষেত্রে কি অবস্থা হবে, কর্পোরেট লাইফ সাইকেল, কোম্পানি লাইফ সাইকেল, ইনভেস্টমেন্ট, তারপরে স্টার্টআপ ফান্ডিং এন্ড ভ্যালু অফ ডেথ, এই জিনিসগুলি ইয়ে করবো। এবং আমরা ইকোনমাইজিং প্রবলেমস, যে আমরা যেটা নিয়ে কথা বলছি যে জিডিপি বাড়তে হবে, কোথায় কোথায় কি করতে হবে, এই জিনিসগুলি, এই চিত্রগুলি খুব দরকার। তারপরে থিওরি অফ বিজনেস সাইকেল, এখানে বিজনেস সাইকেলের কোন স্টেজে কি হয়, এবং এই সাইকেলটা পরীক্ষায় কিন্তু থাকে, বিজনেস সাইকেল নিয়ে পরীক্ষা। স্যার এইগুলো পরীক্ষায় ভাবে মানে আর্ট করে দিতে হবে, মানে যে চিত্রগুলো। হ্যাঁ, ইকোনমিক সাইকেল এগুলো ভাষায় প্র্যাকটিস করে পরীক্ষা দিতে হবে। তো আজকে স্লাইড গুলো দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, এটা তো শেষ হয় না, এটা আজকে আর দেবো না, কিন্তু 7 5-year প্ল্যানের স্লাইড তো দিয়ে দিছি বলতে নাকি, না দিলে ওটা দিয়ে দিব, ওটা দিয়ে দিচ্ছি। 7 5-year প্ল্যান দিয়ে দিচ্ছে, অনেকের কাছে আছে এসডিজি, এবং 5-year প্ল্যানের ইয়ে দেওয়া আছে, ওইটা ইউ ক্যান শেয়ার। আর যেটা এখন যেটা ইয়ে করছি, এটা আমি আগামী ক্লাসে দেব। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। Record